তোমরা কফিনের ড্রামা অনেক বেশি পছন্দ করো, তাই তোমাদের জন্য আরেকটা কফিনের ড্রামা নিয়ে আসলাম। গল্পের শুরুতে আমরা ইয়ানকে দেখতে পাই। সে ঘোড়ায় চড়ে কোথাও জানি যাচ্ছিল, কিন্তু সে মধ্য রাস্তায় পড়ে যায়। সে যেখানে পড়েছিল তার একটু সামনে একটা কবর ছিল। কবরটা একেবারে নতুন মনে হচ্ছিল। রাজকুমার ইয়ানকে তার গার্ড বলছিল, মনে হচ্ছে রাজকুমার এই কবরের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে। ইয়ানও তখন সে কবরটাকে ভালোভাবে দেখতে শুরু করে। কবরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছিল। তখন রাজকুমারের মনে পড়ে তাকে একটা জ্যোতিষী বলেছিল তার ভাগ্যে যে মেয়েটিকে লেখা হয়েছে সেই মেয়েটি তার জীবন বাঁচাতে পারবে। এই কথা ভেবে এখন রাজকুমার তার গার্ডকে বলে, তাড়াতাড়ি করে এই কবরটা খোঁড়ো। গার্ড বলছিল, রাজকুমার কবর খোঁড়া তো অনেক বড় একটা অপরাধ, যদি আমাদেরকে ভূতে ধরে। রাজকুমার তাকে হুকুম দিয়েছিল, তাই সে ভয়ে ভয়ে সে কবরটা খুঁড়তে চায়। কবর খোঁড়ার আগে গার্ড বলছিল, প্রিন্সের শরীর অনেক বেশি খারাপ, তার বলার কারণে আমি কবর খুঁড়ছি, তুমি কিন্তু প্রিন্সকে কিছু করো না। কবর খোঁড়ার পর তারা কফিনের ভেতর একজন মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটা তখন উঠে যায়। আমাদের নায়িকার নাম হচ্ছে ফ্যাং, যে কিনা টাইম ট্রাভেল করে এখন একজন মেয়ের শরীরে চলে এসেছিল। ফ্যাং উঠে বুঝতে পারে সে এখন টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। তারপর তার মাথা ঘুরতে শুরু করে আর সে আগের স্মৃতিগুলো দেখতে পারে। সে এখন যে মেয়েটি শরীরে রয়েছে তার বাবা তার মাকে অনেক বেশি মারছিল। তার বাবা তার মাকে বলছিল, আমি এখন নতুন ওয়াইফ পেয়ে গেছি, এখন তুমি এখান থেকে বেরিয়ে যাও। এই সব কিছু দেখে তার স্টেপ সিস্টারও হাসতে শুরু করেছিল। পরবর্তীতে যখন তাকে পয়জন দেওয়া হয়েছিল তখন তার স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার অনেক বেশি হাসছিল আর বলছিল, আমরা তোমার চিকিৎসা করাতে পারবো না। তাকে মরার জন্য এভাবেই তারা ফেলে রেখেছিল। এখন এসব কিছু ভেবে সে ভাবছিল, আমি অন্য কোনো মেয়ের শরীরে আসতে পারিনি, তার সৎ মা আছে, সৎ বোন আছে, এরকম শরীরে আমি চলে এসেছি। এই সব কিছু ভেবে তার মুড একেবারে খারাপ হয়ে যায়। সে আবারও কফিনের মধ্যে শুয়ে পড়ে আর সেখানে এক এক রকম করতে শুরু করে। সে বলছিল, আমার সাথে কি হয়ে গেল, আমার এভাবে এখানে আসা উচিত হয়নি। সে তার হাতে একটা মার্ক দেখতে পায়, তাই সে খুশি হয়ে যায়। রাজকুমার ইয়ানও তাকে দেখছিল আর ভাবছিল, আমি অনেক মেয়ে দেখেছি কিন্তু তাকে সব থেকে বেশি ডিফারেন্ট মনে হচ্ছে। গার্ড তাকে ভূত মনে করে যখনই ভয় দেখাবে তখন রাজকুমার বলে, তাকে ভয় দেখানোর দরকার নেই, তার সাথে ভালো ব্যবহার করো। তারপর সে তার হাতে গিয়ে দেয় তাকে ওঠার জন্য। রাজকুমার তার হাতে গিয়ে দেয় আর বলে, লেডি আপনি আমার হাত ধরে উঠে আসুন। ফ্যাং তারপর রাজকুমারের হাত ধরে উপরে উঠে আসে এবং তাড়াতাড়ি করে তার হাত সরিয়ে ফেলে। সে রাজকুমার ইয়ানকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে আর বলে, তুমি কি কোনো নিনজা? তুমি যাই হও না কেন, তুমি আমাকে সাহায্য করেছো, তোমার হাত ধরে আমি বুঝতে পেরেছি তোমাকে কেউ পয়জন দিয়েছে। তুমি যেহেতু আমাকে সাহায্য করেছো তাই আমিও তোমাকে সাহায্য করব। তারপর সে একটা পিল বের করে তাকে খেতে দেয়। গার্ড তাড়াতাড়ি করে চলে আসে আর বলে, আপনি তার কথা শুনবেন না, কে জানে সে কোথা থেকে এসেছে, সে তো আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে আমার মনে হচ্ছে। রাজকুমার ইয়ান কিছু একটা ভাবছিল। তখন ফ্যাং তাকে বলে, তুমি চাইলে খেতে পারো, আমি তোমাকে সাহায্য করতে চাইছিলাম। তখন সে বলে, তুমি আমাকে ধরেই বুঝতে পেরেছো আমাকে পয়জন দেওয়া হয়েছে, আমি তোমাকে একবার বিশ্বাস করছি। তারপর সে ওষুধ খেয়ে নেয়। ফ্যাং তখন সেখান থেকে যেতে শুরু করে আর ভাবছিল, এখন যেহেতু এই মেয়ের শরীরে চলে এসেছি সবাইকে আমি অনেক ভালো শিক্ষা দিব। রাজকুমার ইয়ান তাকে বলে, আমি তোমাকে বাসায় ছেড়ে দিচ্ছি। তারপর সে ঘোড়া দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ঘোড়ার কাছে গিয়ে চড়তে শুরু করে, কিন্তু সে পারছিল না। ফ্যাং এখনও ঘোড়ার উপরে ওঠার চেষ্টা করেছিল, হঠাৎ করে তার পা পিছলে যায়। সে যখনই নিচে পড়ে যাবে রাজকুমার ইয়ান এসে তাকে ধরে ফেলে। রাজকুমার ইয়ান তাকে বলে, তুমি ঘোড়া চালাতে পারো না, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। ফ্যাং নার্ভাস হচ্ছিল, কিন্তু সে আগে তাকে ঘোড়ায় চড়ায় আর রাজকুমার ইয়ান তার পেছনে উঠে তারপর ঘোড়া চালাতে শুরু করে। রাজকুমার তাকে বলে, আমাদের কাছে একটা ঘোড়াই আছে, তাই একসাথেই যেতে হবে। পেছনে গার্ড ছিল, সে অনেক বেশি কনফিউজড হচ্ছিল। ফ্যাং বাড়ির বাইরে চলে এসেছিল, তাই সে রাজকুমারকে বলে, এখানে থামিয়ে দাও, এখানে আমার বাড়ি। রাজকুমার দেখতে পায় এটা তো প্রাইম মিনিস্টারের বাড়ি, এর মানে সে হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়ে। ম্যানশন দেখছিল আর ফ্যাং ভাবছিল, যারা কিনা আমার মা এবং আমার সাথে খারাপ করেছে তাদেরকে আমি শিক্ষা দিব। রাজকুমার তাকে ভেতরে যেতে দেখছিল। অন্যদিকে ফ্যাং ভেতরে যাচ্ছিল। সবাই তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ সবাই তো জানতো সে মারা গেছে। অন্যদিকে আমাদের ফ্যাংয়ের মাকে দেখানো হয় তার মেয়ে মারা গেছে, তাই সে সুইসাইড করার চেষ্টা করছিল। তার হাজব্যান্ড তাকে বলছিল, তোমার সব ডাউরি আমাকে দিয়ে যেতে হবে। ফ্যাংয়ের মা তাকে বলে, আমার মেয়ে মারা গেছে, এখন আমি আমার ডাউরি তোমাকে দিব না। ফ্যাংয়ের মা যখনই সুইসাইড করতে নিবে তখনই সেখানে ফ্যাং চলে আসে। রাজকুমার ইয়ানও তার পেছনে পেছনে চলে এসেছিল। সে তার মাকে বাঁচিয়ে ফেলে। সে তার মায়ের এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি করে দৌড়ে তার মায়ের কাছে যায়। তার মা ফ্যাংকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে করে এটা হয়তো তার মেয়ের ভূত তার সাথে দেখা করতে এসেছে। ফ্যাংয়ের মা ফ্যাংকে বলে, তুমি আমার সাথে দেখা করতে এসেছো, দেখো সামনে সব টাকা পয়সা আমি জ্বালিয়ে দিয়েছি।
টাকা পয়সা সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাই সে স্যাড হয়ে যায়। এখানে তার বাবাও একটু স্যাড হয়, কারণ সে ভাবে সে ভূত হয়ে এখানে তাদের সাথে দেখা করতে এসেছে। ফ্যাংয়ের মা ফ্যাংকে ধরে আর বলে, তোমার গাল তো গরম, তাহলে কি তুমি বেঁচে রয়েছো? তখন সে বলে হ্যাঁ। তখন তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। ফ্যাংয়ের মা তখন নাচতে শুরু করে আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিল। ফ্যাংকে তখন তার বাবা বলছিল, তাহলে কি তুমি সত্যিই জীবিত রয়েছো? ফ্যাং তার বাবাকে বলে, আপনি এখন অন্য আরেকজন স্ত্রী নিয়ে এসেছেন, আমি কখনোই জানতাম না আপনি এত বেশি লাস্টফুল মানুষ হতে পারেন। আমার মা যদি এটা আগে জানতো তাহলে সে কখনোই আপনাকে বিয়ে করতো না। তার বাবা রেগে যায়। তারপর সে যখনই তাকে থাপ্পড় দিবে তার সামনে তার মা চলে আসে, তার মায়ের গালে থাপ্পড় লেগে যায়। ফ্যাং রাগে তার বাবাকে দেখতে শুরু করে। তখন তার মা বলে, আমি আর কখনোই আমার মেয়ের সাথে কোনো খারাপ কিছু হতে দিব না, কাউকে এখন আমি আর কিছু করতে দিব না। তখন দ্বিতীয় ওয়াইফ প্রাইম মিনিস্টারকে বলতে শুরু করে, এখনই তাদের দুজনকে এখান থেকে বের করে দিন, তারা কিরকমভাবে ব্যবহার করছে। স্টেপ সিস্টার জুই এসে বলে, বাড়ি আমার। তখন তার মাথাকে থাপ্পড় লাগিয়ে দেয়। ফ্যাংয়ের বাবা তখন বলতে শুরু করে, তাদের দুজনকে এখান থেকে নিয়ে যাও এবং বন্দি করে রাখো। তখনই সেখানে রাজকুমার ইয়ান চলে আসে। সে তার টোকেন দেখায় আর বলে, কার এত বেশি সাহস আছে, আমি দেখতে চাই। প্রাইম মিনিস্টার তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমি আপনাকে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। জুই এখানে তার মাকে বলতে শুরু করে, মা দেখো রাজকুমার কত বেশি হ্যান্ডসাম, তাছাড়া সে কত বেশি রিচ। অন্যদিকে ফ্যাং ভাবছিল, আমি তো জানতাম না সে একজন রাজকুমার। রাজকুমারের কাছে ফ্যাংয়ের বাবা অনেক বেশি ক্ষমা চাইছিল। তখন রাজকুমার বলে, সে আমার জীবন বাঁচিয়েছে, তাই ফ্যাংকে তোমরা কোনো কিছু বলবে না। রাজকুমার ইয়ান এসে তাকে একটা টোকেন দেয় আর বলে, কেউ যদি তোমাকে জ্বালাতন করে বা কোনো সমস্যা হয় তুমি আমাকে খুঁজে নিও। এসব কিছু দেখে আবার তার স্টেপ সিস্টার অনেক বেশি জেলাস হচ্ছিল। রাজকুমার ইয়ান তারপর সেখান থেকে চলে যায়। তার কথা ভেবে তখন ফ্যাং ও স্মাইল করতে শুরু করে। ইম্পেরিয়রকে দেখানো হয় সে সব কিছুর খবর পাচ্ছিল। এখানে আমাদের বলা হয় রাজকুমার ইয়ান এবং সে দুইজনেই ছিল আপন ভাই। ইম্পেরিয়র ইয়ানকে ডাকে আর তাকে বলে, আমি শুনেছি তুমি নাকি প্রাইম মিনিস্টারের মেয়েকে বাঁচিয়েছো, সে নাকি মারা গিয়েছিল কিন্তু বেঁচে উঠেছে, তোমার সাথে নাকি তার স্পেশাল বন্ডিং রয়েছে, আমি কি তোমার সাথে তার বিয়ে ঠিক করব? তারপর সে রাজকুমার ইয়ানকে জিজ্ঞেস করে, তোমার কি মতামত? রাজকুমার কিছু একটা ভাবতে শুরু করেছিল। মিনিস্টার বলছিল সে মেয়েটার সাথে ব্যাড লাক রয়েছে, সে মেয়েটা কিভাবে তাকে বিয়ে করতে পারে। রাজকুমার ইয়ান জানে ফ্যাং অনেক ভালো একজন মেয়ে, তাই সে তখন বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই রাজকুমার ইয়ান তার গার্ডকে জিজ্ঞেস করছে এ সময় ফ্যাং কি করছে। তখন সে কনফিউজড হয়েছে আর বলে, কে জানি কি করছে। রাজকুমার ইয়ান তখন সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আমাদেরকে ফ্যাংকে দেখানো হয় সে প্যালেসে সব গার্ডদেরকে অজ্ঞান করে ফেলছিল। ফ্যাং তার বাবার রুমে প্রবেশ করেছিল, তার হাতে এক ধরনের পাউডার ছিল, সে তখন সেখানে ছিটিয়ে দিয়েছিল আর বলছিল এটা হচ্ছে তোমাদের গিফট। তারপর সে দেখতে শুরু করে সেই রুমে অনেক কিছুই রয়েছে। তারপর সে সেটা তার ম্যাজিকের মাধ্যমে গায়েব করে ফেলে এবং সব কিছু তার কাছে নিয়ে নেয়। তার সেখানে যে গয়নাকাটি ভালো লাগছিল সব কিছুই সে নিজের মধ্যে নিয়ে নেয়। সে দেখতে পায় তার হাতে যে চিহ্নটা ছিল সেটা জ্বলজ্বল করতে শুরু করেছে। তারপর সে তার স্টেপ সিস্টারের রুমে চলে যায়। সে ঘুমের ঘোরে বলছিল আমি তো রাজকুমারের মন জিতেই ছাড়বো। তাই সে তখন সে পাউডার তার স্টেপ সিস্টারের মুখেও দিয়ে দেয়। তারপর সে বেরোতে শুরু করে। বেরোনোর পর ফ্যাং ভাবছিল এখন তো মাত্র অল্প কিছু জিনিস পেয়েছি, পুরো ম্যানশনটাকে আমাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে, তাহলে অনেক কিছু পাবো। সে তারপর এদিক সেদিক ঘুরে দেখতে শুরু করে। সব কিছু প্যালেস থেকে নিয়ে নেওয়ার পর সে অনেক বেশি হয়রান হয়ে যায়। সে বলছিল সব কাজ আমার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সে পেছনে আওয়াজ পায়। সে দেখতে পায় রাজকুমার ইয়ান এসেছে। রাজকুমার ফ্যাংকে বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তখন সে বলে কি হয়েছে। রাজকুমার তাকে বলে আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই, আমি চাই তুমি আমার সাথে কোঅপারেট করো। ফ্যাং তাকে জিজ্ঞেস করলে রাজকুমার তখন তাকে বলে আমি আমার ভাইয়ের কাছ থেকে সিট নিতে চাই। তখন সে বলে কেন, সে তো তোমার আপন ভাই, তাহলে তুমি কেনই বা তোমার ভাইয়ের বিরুদ্ধে যেতে চাইছ। তখন সে বলে কারণ আমার ভাই আমাকে মারতে চেয়েছিল, আমাকে সেই দিয়েছিল পয়জন। ফ্যাং তাকে বলে এত সিরিয়াস মামলায় আমি জড়াতে চাই না, না হলে তো আমারই পরে সমস্যা হয়ে যাবে। রাজকুমার ইয়ান তখন যেতে শুরু করে। যাওয়ার আগে বলে তুমি এই ব্যাপারে ভালোভাবে ভেবে দেখো। সকালে আমরা ফ্যাংয়ের বাবাকে দেখতে পাই। সে তার স্ত্রীকে দেখে তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে তার সেকেন্ড ওয়াইফকে বলছিল ভালোভাবে নিজের চেহারা দেখো। তারপর সে আয়নায় দেখে সেও চিল্লাতে শুরু করে, দেখে তার চেহারা পুরো নষ্ট হয়ে গেছে। সেখানে তার মেয়েও চলে আসে, তার চেহারা এরকম নষ্ট হয়ে গিয়েছিল। তারা চিল্লাচ্ছিল। তখনই সেখানে একজন ওয়ার্কার আসে আর বলে প্যালেসের অনেক জিনিসই চুরি হয়ে গেছে। প্রাইম মিনিস্টার বলে এসব কি হচ্ছে। তখন তার বউ বলতে শুরু করে এসব কিছু তোমার মেয়েই করেছে, কালকেই তো সে ফেরত চলে এসেছিল। প্রাইম মিনিস্টার রেগে যায়। অন্যদিকে আমরা ফ্যাং এবং তার মাকে দেখতে পাই, তারা দুজনেই হাসছিল আর খাবার খাচ্ছিল। সেখানে তার বাবা চলে আসে আর সে টেবিলটাকে লাথি দিয়ে ফেলে দেয়।
তার বাবা এসে ফ্যাংকে বলতে শুরু করে, তুমি এই প্যালেসে এসে এসব কীভাবে করতে পারো, তাছাড়া তাদের চেহারায় তুমি কি করেছো? ফ্যাং তাকে বলে, আমি তো কোনো কিছুই জানি না। তখন তার মা তাকে বলে, তুমি ভুল অভিযোগ আমার মেয়ের ওপর কেন তুলছ? ফ্যাংয়ের মা তখন প্রাইম মিনিস্টারকে বলতে শুরু করে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আমি সাইন করে ফেলেছি, এখন তুমিও সাইন করে দাও। প্রাইম মিনিস্টার তখন বলতে শুরু করে, কি না, আমি একদমই সাইন করব না, আমি যতদিন জীবিত রয়েছি আমি তো সাইন করবই না, আর তুমি এখানেই থাকবে, আমি যেভাবে থাকতে বলবো সেভাবেই থাকতে হবে। ফ্যাংয়ের মা তাকে বলে, এতদিন তোমার কথা অনেক শুনে চলেছি, এখন আর শুনতে পারবো না। প্রাইম মিনিস্টার তার ওয়াইফকে বলে, আমি সবাইকে বলবো তুমি ক্যারেক্টারলেস। তখন সে রেগে যায় এবং তার স্বামীকে থাপ্পড় দিয়ে দেয়। ফ্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়, সে হাততালি দিতে শুরু করে আর বলে, মা তুমি অনেক ভালো একটা কাজ করেছো। মা তাকে আরও বেশি করে মারো। তখন তার বাবা বলে, তোমরা অনেক বেশি এখান থেকে যেতে চাইছো তাই না, আমি এরকম অবস্থা করব তোমাদের, তোমরা রাস্তায়ও থাকতে পারবে না। তার মা তখন চিন্তায় পড়ে যায়। তারপর ফ্যাং তাকে বলে, মা তুমি চিন্তা করবে না, রাজকুমার আমাদের সাপোর্ট করবে। মা, যেখানে তোমার সম্মান নেই সেখানে থাকার কোনো দরকার নেই, তুমি তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নাও। তখন সে বলতে শুরু করে তার স্বামীকে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। ফ্যাংয়ের বাবা তখন বলতে শুরু করে, আমি যদি সবাইকে বলি তুমি অন্য একজন লোকের জন্য আমাকে ডিভোর্স দিচ্ছ, তাহলে তোমার মেয়ের কি হবে? তখন কেই বা তোমার মেয়েকে বিয়ে করতে চাইবে? তখনই সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার এসে তাকে বলে, আমি ফ্যাংকে বিয়ে করব। তাকে দেখে তো প্রাইম মিনিস্টার ভয় পেতে শুরু করে। রাজকুমার এসে সবাইকে বলে, আমি ইম্পেরিয়র অর্ডার নিয়ে এসেছি। তারপর সবাই সেখানে নত হয়। ফ্যাং তো কোনো কিছু বুঝতেই পারছিল না, সে দাঁড়িয়েছিল। তখন তার মা তাকে বলে, নত হও, ইম্পেরিয়র অর্ডার নত হয়ে শুনতে হয়। সেখানে বলা হয় রাজকুমার ইয়ানের সাথে প্রাইম মিনিস্টারের মেয়ে ফ্যাংয়ের বিয়ে হবে। ইম্পেরিয়র অর্ডার দিয়েছে, খুব শীঘ্রই তাদের বিয়ে দেওয়া হবে, তাদের বিয়ে এখন ঠিক করা হয়েছে। ফ্যাংয়ের বাবা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখন রাজকুমারের পরিবারের সাথে তারা আত্মীয় হবে। ফ্যাং তো অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে, মাত্র টাইম ট্রাভেল করলাম, এখনই আমার বিয়ে ঠিক হয়ে গেল। স্টেপ সিস্টার তাকে দেখছিল আর ভাবছিল, তার নাটক দেখো, এত কিছু হয়ে গেল তারপরও সে খুশি না। ফ্যাংকে তার মা বলছিল, ইম্পেরিয়র অর্ডার দিয়েছে, তাই এটা আমাদের মানতে হবে। রাজকুমার ফ্যাংকে এসে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার বাবা আর তোমাদেরকে জ্বালাতন করতে পারবে না। একথা শুনে সে খুশি হয়ে যায় আর বলে, কথা তো তুমি ঠিকই বলেছ। তারপর সে বলে, হ্যাঁ আমি বিয়ে করব রাজকুমারকে, কিন্তু আমি আমার সাথে আমার মাকেও নিয়ে যাব। প্রাইম মিনিস্টার বলে, সে আমার ওয়াইফ, আমি তাকে যেতে দিব না, সে আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। রাজকুমারকে তখন প্রাইম মিনিস্টার বলতে শুরু করে, বাড়িতে অনেক বেশি কাজ থাকে, সে যেতে পারবে না। রাজকুমার তাকে বলে, তুমি চুপ থাকো, কি কাজ আমাকে বলো, আমি সব কিছু সলভ করে দিব। ফ্যাংয়ের মা তখন আবারও ডিভোর্স পেপার বের করে। সেকেন্ড ওয়াইফ অনেক বেশি খুশি হয়ে যায়, এখন তারই রাজত্ব চলবে। সে তার স্বামীকে বলে, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু তুমি তার কাছ থেকে অর্ধেক ডাউরি চেয়ে নিবে। ফ্যাংয়ের মা তখন ডিভোর্সের কথা বললে তখন তার বাবা বলতে শুরু করে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু তোমার অর্ধেক ডাউরি আমাকে দিতে হবে। রাজকুমার ইয়ান বলে, তোমাকে তো আজকে ডিভোর্স দিতেই হবে। তারপর সে তার সৈন্যকে তরোয়াল বের করতে বলে। তরোয়াল বের করার কারণে সে ভয় পেয়ে যায় এবং তাকে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। রাজকুমারের কারণে তারা কোনো ডাউরি বা কোনো কিছুই হাতাতে পারে না, তাকে তখন ডিভোর্স দিতে হয়। সেকেন্ড ওয়াইফ বলে, এখন কোনো ব্যাপার না, এখন রাজকুমারের কথা শুনে নাও। তারপর ডিভোর্স লেটার পাওয়ার পর ফ্যাংয়ের মা অনেক বেশি খুশি হয়ে যায়। প্রাইম মিনিস্টার এবং তার ওয়াইফ অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল আর তারা খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। রাজকুমার আজকে তাদের দুজনকে নিয়েই প্যালেসে যাবে। এখন থেকে তারা দুজনেই প্যালেসে থাকবে। রাজকুমার ফ্যাংয়ের মাকে চিন্তা করতে মানা করে। তখন সে বলে, আমি চাই তুমি সবসময় আমার মেয়ের অনেক ভালোভাবে খেয়াল রাখো, তার যাতে কখনোই কোনো কষ্ট না হয়। রাজকুমার তখন তাকে বলে, হ্যাঁ আমি আপনার মেয়ের অনেক ভালো যত্ন করব, অনেক ভালোভাবেই রাখবো, সে ছাড়া আমার জীবনে আর অন্য কেউই আসবে না। ফ্যাংয়ের মা তখন ফ্যাংকে বলে, সে তোমাকে প্রমিস করছে, এখন আমরা তাকে বিশ্বাস করতে পারি এবং তার সাথে যেতে পারি। তারপর তারা ক্যারেজে উঠতে শুরু করে। রাজকুমার তার হাত দেয়, তারপর সে তার হাত ধরে ক্যারেজের ওপরে উঠতে শুরু করে। রাজকুমার তাকে দেখে স্মাইল করছিল, সে তাকে অনেক বেশি রেসপেক্ট করে। পরের সিনে রাজকুমার যখন বসেছিল তার ওষুধ এসেছিল, তাই সে ভাবে সব কিছু এখন সে ফ্যাংকে গিয়ে দেখাবে। গার্ড তো রাজকুমারের বিহেভিয়ার দেখে অনেক বেশি অবাক হয়েছে। রাজকুমার তখন সে ওষুধের বোল নিয়ে সেখানে যেতে শুরু করে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই, সেও রাজকুমারের কথাই ভাবছিল। সে তার মায়ের সামনে কত সুন্দরভাবে ওয়াদা করেছিল এবং সে তাকে কত বেশি রেসপেক্ট করছিল, এসব ভাবছিল। বাইরে শব্দ পেয়ে ফ্যাং মনে করে বাইরে হয়তো চোর এসেছে, তাই সে দরজার সামনে যেতে শুরু করে হাতে কিছু একটা নিয়ে। সে ভাবে যখনই চোর আসতে নিবে তখনই সেটা দিয়ে তাকে মারবে। সে দেখতে পায় দরজা নক হচ্ছে, সে তো ভাবতে শুরু করে চোরেরা কি আবার এখানে নক করে আসে নাকি। দরজা খোলার পর সে কিছু একটা ছুঁড়ে মারে, কিন্তু রাজকুমার সরে গিয়েছিল,
তাই তার কোনো কিছুই হয় না। ফ্যাং তখন রাজকুমারকে দেখে বলতে শুরু করে, ও তুমি। তারপর তারা দুজনেই বসে পড়ে। রাজকুমার তখন তাকে বলে, আমার কাছে ওষুধের বাউল এসেছে, আমি তোমাকে দেখানোর জন্য এখানে এসেছি। আমি তোমাকে দিয়ে চেক করাতে চাচ্ছিলাম, ডাক্তার আমাকে এই ওষুধই দিয়ে, সেটার মধ্যে আবার পয়জন নেই তো। তখন সে চেক করে বলে, এটা তো নর্মাল, কিন্তু এটার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কিছুই দেওয়া হয়নি। এটা খেলে একেবারেই আপনার শরীরে কোনো কাজ হবে না, এটা কোনো ক্ষতিকর জিনিস না, কিন্তু কোনো ভালো জিনিসও না, সাধারণ স্যুপ আপনাকে বানিয়ে দেওয়া হচ্ছে। তখন সে বলে, এর মানে যে ডাক্তারকে আমি এত বেশি বিশ্বাস করেছি সেও আমাকে ধোঁকা দিয়েছে, ডাক্তার আমাকে ভালো কোনো ওষুধও দিচ্ছে না। রাজকুমার তখন তাকে বলে, তুমি তো এটা খেলেও না, তাহলে এত কিছু কিভাবে বুঝলে? ফ্যাং তখন বলে, আমার স্কিল অনেক বেশি ভালো, তাই আমি সুখে বলে দিতে পারি এটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বা বিশেষ কিছুই নেই। ফ্যাং তারপর রাজকুমারকে বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন তুমি তোমার রুমে চলে যাও। তারপর সে যখন চলে যাবে তখন সে তাকে ওষুধ দেয় আর বলে, এটা খেলে তোমার পয়জন ভালো হয়ে যাবে। রাজকুমার তখন যাওয়ার আগে তাকে বলতে শুরু করে, আমি জানি আমার হবু প্রিন্সেস আমাকে অনেক বেশি কেয়ার করে। এই কথা বলে সে চলে যায়। ফ্যাং তখন বলতে শুরু করে, আমি কি তার কেয়ার করেছি? সেভাবে বলে চলে গেল। অন্যদিকে আমরা রাজকুমারকে দেখতে পাই, সে অনেক ভালো ভালো জিনিস সিলেক্ট করেছিল এগুলো ফ্যাংয়ের মাকে দেওয়ার জন্য। তারপর সে তার লোকদেরকে বলছিল এগুলো ফ্যাংয়ের মাকে গিয়ে দিয়ে আসতে। অন্যদিকে সবকিছু আবার প্রাইম মিনিস্টারকে একজন লোক বলছিল যে এই জায়গায় রাজকুমারের তরফ থেকে অনেক সুন্দর সুন্দর দামি দামি গিফট আসছে। প্রাইম মিনিস্টার খুশি হয়েছে আর বলে, এই গিফটগুলো আমাদের জন্যই পাঠানো হচ্ছে। তার স্টেপ সিস্টারও খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই তারা বাইরে অপেক্ষা করছিল কখন সব গিফটগুলো আসবে। গার্ড এসে বলে, কোনো কিছু আপনাদের জন্য পাঠানো হয়নি, সব কিছু ফ্যাংয়ের মায়ের জন্য পাঠানো হয়েছে। তাছাড়া ফ্যাংয়ের মায়ের সাথে তো আপনার ডিভোর্স হয়ে গেছে। আশেপাশের সবাই প্রাইম মিনিস্টারদেরকে নিয়ে মজা করতে শুরু করে, তাই তারা লজ্জা পেয়ে সেখান থেকে ভেতরে চলে যায়। অন্যদিকে ইম্পেরিয়রকে সব কিছু বলা হচ্ছিল ফ্যাংয়ের মায়ের জন্য অনেকগুলো গিফট পাঠিয়েছে রাজকুমার। ইম্পেরিয়র এসব শুনে বলছিল, আমার ভাই কখনোই কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্টেড ছিল না, মনে হচ্ছে সে মেয়ের মধ্যে বিশেষ কিছু রয়েছে। ইম্পেরিয়র বলে, একটা পার্টির আয়োজন করো, সেখানে সব মেয়েদেরকে আনো, তাছাড়া প্রাইম মিনিস্টারের মেয়েরা যাতে সেখানে থাকে। আমিও দেখতে চাই সেই মেয়েটার মধ্যে বিশেষ কি রয়েছে। পরের সিনে আমাদের পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে সব মেয়েরা উপস্থিত ছিল। একজন মেয়ে বলছিল, শুনেছিলাম ফ্যাংয়ের সাথে নাকি ব্যাড লাক রয়েছে। সেখানে রাজকুমারী সেই মেয়েটিকে বলে, আমি জানি তুমি রাজকুমারকে পছন্দ করতে, কিন্তু তুমি সেই মেয়ের ব্যাপারে এত কিছু বলতে পারো না। ফ্যাংয়ের স্টেপ সিস্টার বলতে শুরু করে, সে এরকমই, সে টাইম মতো আসেনি। তখন সে মেয়েটি বলতে শুরু করে, আপনি কুইন, তাহলে আপনার কথা সে কেন শোনেনি? আপনি সবাইকে সময় মতো আসতে বলেছিলেন, সে তো একেবারেই আপনার অর্ডার মানলো না, তাহলে সে কি আপনাকে কুইন মনে করে? তখনই সেখানে ফ্যাং চলে আসে। তখনই সে মেয়ে মিনা বলতে শুরু করে, তুমি কি সময় মতো আসতে পারো না? তুমি কি জানতে না সময় মতো আসা উচিত ছিল? তখন সে বলে, তুমি সময় মতো এসেছো, এটাই যথেষ্ট। আমার মনে হয় না আমি একটু দেরি করে এসেছি বলে কুইন কোনো কিছু মাইন্ড করবে। তার স্টেপ সিস্টার তখন বলতে শুরু করে, কিন্তু কুইন বলেছিল সময় মতো আসতে। ফ্যাং তখন বলে, আমার 5 মিনিট লেট হয়েছে বলে কুইন কোনো কিছু মনে করবে না, কিন্তু তোমরা এখানে বসে বসে যে অন্যের ভুল খুঁজছো এটা দেখে কিন্তু সে কিছু না কিছু মনে করবে। আমি তো তোমাদের মতো সব কিছু করে বেড়াই না। সবাই তখন হাসতে শুরু করে। তখনই সেখানে রাজকুমার ইয়ান চলে আসে। সে সব জায়গায় বেশি একটা আসে না, কিন্তু আজকে সে ফ্যাং এসেছিল বলে সে তাড়াতাড়ি করে এখানে এসেছিল। মিনা মিট এরকম ভাব করতে থাকে রাজকুমার যাতে তাকেই দেখতে এসেছে, কিন্তু সে যখন দেখে সে ফ্যাংয়ের সাথে কথাবার্তা বলছে তখন সে অনেক বেশি জেলাস হয়ে যায়। সবাই সেখানে এসে সবার সিটে বসে পড়েছিল। অনুষ্ঠানে নাচ গান শুরু হয়ে গিয়েছিল, সবাই সেখানে এনজয় করছিল। তখনই সেখানে তার সৎ বোন চলে আসে। রানী তখন তাকে দেখে বলে, হ্যাঁ আমি শুনেছিলাম তুমি নাকি অনেক ভালো মিউজিক বাজাতে পারো। তারপর সে মিউজিক বাজানোর জন্য বসে পড়ে। সেখানে তার সৎ বোন অনেক সুন্দরভাবে মিউজিক প্লে করছিল। এসব কিছু শেষ হলে সে তখন ফ্যাংকে বলে, তুমি এখানে বসে রয়েছো, তুমিও তোমার ট্যালেন্ট দেখাও। ফ্যাং তার বোনের কথায় কানই দিচ্ছিল না, সে ফল দেখতে শুরু করেছিল। তারপর সে রানীকে বলতে শুরু করে, আমার বোন প্রথমবার এরকম জায়গায় এসেছে, সে তার ট্যালেন্ট লুকিয়ে রেখেছে, আমি চাই আপনি তাকে বলুন তার ট্যালেন্ট দেখাতে। রানী তখন ফ্যাংকে বলছিল, তুমি মানা করছো কোনো ট্যালেন্ট দেখাতে, কোনো কি সমস্যা হয়েছে? এক একজনের কথা শুনে সে আর সহ্য করতে পারে না, তাই সে বলে, আমি তো আপনাকে ট্যালেন্ট দেখাতে চাই, কিন্তু আমি তার ভুল ধরিয়ে দিতে চাই। সে যখনই বলে তার স্টেপ সিস্টার ভুল মিউজিক বাজিয়েছে, সে দাঁড়িয়ে যায় আর বলে, আমি কোনো ভুল মিউজিক বাজাইনি। ফ্যাং তারপর দাঁড়িয়ে তার বোনের সব ভুলগুলো সবাইকে বলতে শুরু করে, আর সে ইমপ্রেসকে বলে, আপনার কি মনে হয় কুইন, আপনি কি আমার কথায় এগ্রি করেন? কুইন তখন বলে, হ্যাঁ আমি মিউজিকের মধ্যে এই ভুলগুলো নোটিস করেছিলাম।
কুইনের সব কিছু বলে, কিন্তু সে মনে মনে ভাবে এই মেয়েটা অনেক বেশি ইন্টেলিজেন্ট। তার স্টেপ সিস্টার রেগে যায়। সে যখনই তাকে গিয়ে আক্রমণ করবে তার বেল খুলে যায়। তার মুখ যেহেতু অনেক বেশি গোটায় ভরে গিয়েছিল, এসব দেখে সে বলতে শুরু করে, কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে দেখবে না। সবাই সেখানে তাকে দেখতে শুরু করে। তারপর কুইন বলে তার শরীর যদি ভালো না থাকে তাকে কোথাও যাওয়া আসা করতে দিবে না। তারপর তাকে সেখান থেকে গার্ডরা নিয়ে যায়। তারপর সবাই যখন একসাথে ড্রিঙ্ক করছিল, কিছুক্ষণ পর সামনে মিনা আসে আর বলে, আমি অনেক ভালো পোয়েট্রি বলতে পারি, কিন্তু আমি চাই কেউ আমার সাথে কম্পিটিশন করুক। তারপর সে সেখানে ফ্যাংয়ের কথা বলতে শুরু করে। ফ্যাং ভাবতে শুরু করে, আবার এখন সে শুরু করে দিল। ফ্যাংয়ের তো অনেক বেশি ঘুম পাচ্ছিল, কিন্তু তারপরে সে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা পোয়েট্রি বলবো না, আমরা লিখবো, কিন্তু যে হারবে তাকে মারও খেতে হবে, একথা সে বলে। ফ্যাংকে তখন পেজ দেওয়া হয়। সেখানে যতগুলো পেজ ছিল সে ভাবতে ভাবতে অনেকগুলো পয়েম সেখানে লিখে ফেলে। ফ্যাংয়ের হাত ব্যথা করতে শুরু করেছিল, কারণ সে অনেকগুলো পয়েম লিখেছে। তারপর এগুলো সব রানীকে দেওয়া হয় চেক করার জন্য। রানী তখন পড়ে দেখে ফ্যাং তো অনেক ভালো পয়েম লিখেছে। রাজকুমার ইয়ান তখন সেগুলো দেখতে শুরু করে। সেও ভাবছিল সে তো অনেক ভালো পয়েম লিখেছে। মিনা তখন বলতে শুরু করে, অনেক কম সময়ে সে অনেক কিছু লিখেছে, আমি জানি সে চিটিং করেছে। রাজকুমার তখন তাকে বলে, আচ্ছা তুমি যদি মনে করো আমরা মিথ্যে কথা বলছি, তাহলে এই জায়গায় অনেকেই রয়েছে, সবাইকে দিয়ে চেক করাও। সবাই সেখানে তার পয়েমগুলো পড়তে শুরু করে। সবাই অনেক বেশি প্রশংসা করছিল। ফ্যাং এটাও শর্ত লাগিয়েছিল, সে যদি জিতে তাহলে তাকে টাকা দিতে হবে। এখন তো মিনা স্যাড হয়ে যায় কথা ভেবে। কুইন সেখানে বলে যে ফ্যাং জিতে গেছে। তারপর সেখানে মিনাকে মারা হয়, কারণ আগে শর্তে বলা হয়েছিল যে হারবে তাকে মার খেতে হবে। ফ্যাং তখন বলে, শর্তে বলা হয়েছিল যে হারবে তাকে এত টাকা দিতে হবে। তখন ফ্যাং বলে, আমরা যাচ্ছি টাকা আনার জন্য, সে কুইনকে বলেছিল। কুইন তখন বলে, আচ্ছা যাও, তোমরা টাকা নিয়ে আসো। রাজকুমার এবং ফ্যাং অনেক বেশি খুশি ছিল। রাজকুমারকে ফ্যাং বলছিল, দেখলে আমার ট্যালেন্ট। রাজকুমার তো তাকে আরও আগে থেকেই পছন্দ করে, এখন সে তার প্রতি আরও বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল। তারপর তারা দুজনে গিয়ে ভেতরে বসে। মিনার বাড়িতে এসে তারপর সে বলে টাকা বের করতে। মিনার বাবাকে ফ্যাং বলে, কম্পিটিশন আপনার মেয়ে রেখেছিল, কিন্তু সে হেরে গেছে, এখন আমাকে টাকা দিন। মিনা সেখানে বলতে শুরু করে, তুমি চিটিং করেছো, কিন্তু সেখানে তার বাবা তাকে বকতে শুরু করে আর বলে, তুমি কীরকম কম্পিটিশন রেখেছিলে। ফ্যাং পোয়েট্রি দেখায় আর বলে, এগুলো আমি নিজের হাতে লিখেছি। মিনার বাবা তখন বলতে শুরু করে, এত টাকা তো আমার কাছে নেই, আমি আস্তে আস্তে ফেরত দিয়ে দেব। কিন্তু রাজকুমার তাকে বলে, আমি জানি এত টাকা তোমার কাছে আছে, আমি জানি আপনি টাকা দিতে চাইছেন না, কিন্তু আমরা যদি বাইরে বলে দিই আপনার মেয়ে শর্ত রেখেছিল, কিন্তু সেই এখন টাকা দিচ্ছে না, তাহলে আপনার মেয়ের কি হবে। মিনার বাবা তখন সব টাকা বের করে তাকে দিয়ে দেয়। ফ্যাং তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অনেকগুলো টাকা ছিল। টাকা তো সে দিয়ে দেয়, কিন্তু সে মিনাকে বলে, তোমার কারণে কতগুলো টাকার লস হয়ে গেল, তুমি তো আমাদের পরিবারকে ডুবিয়ে দিচ্ছ। সে তার মেয়েকে থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রাইম মিনিস্টার যখন জানতে পারে তার মেয়ে এতগুলো টাকা পেয়েছে, তখন তো সে খুশি হয়ে যায় আর বলে, আমি আমার মেয়েকে বড় করেছি, এখন তো তাকে অর্ধেক টাকা আমাকে দিতেই হবে। তারপর ফ্যাং এবং রাজকুমার যখন বাসায় যাচ্ছিল, তখনই সেখানে তারা তার বাবাকে দেখতে পায় বাড়িতে গিয়ে, এবং সে বলছিল, এখন তোমাকে আমাকে সব টাকা দিতে হবে, আমার এখন টাকার অনেক বেশি দরকার। প্রথমত সে টাকা দিতে রাজি হচ্ছিল না, কিন্তু তার বাবা বলে সে টাকার বিনিময়ে তাকে যে কোনো কিছু দিতে রাজি রয়েছে। তখন সে বলে, আজ থেকে আমি আপনার মেয়ে নই, আপনি আমার বাবা নন। তখন সে পেপারে লিখে আনে। তার বাবা তখন টাকার লোভে সেটার মধ্যে সাইন করে ফেলে। তার বাবার চলে যাওয়ার পর ফ্যাংকে তখন তার মা বলতে শুরু করে, তুমি তোমার এতগুলো টাকা কেন তাকে দিলে। সে তার মাকে চিন্তা করতে মানা করে। তারপরে সে রাতে চলে যায়। সে টাকাগুলো আবারও তার বাবার কাছ থেকে চুরি করার জন্য সে রাজকুমারকে সাথে নিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা প্রাইম মিনিস্টারকে দেখতে পাই, সে সব গার্ডদেরকে বলছিল ভালোভাবে পাহারা দিবে, আমার টাকা সাথে কেউ চুরি করতে না পারে। ফ্যাং সুযোগ বুঝে তার বাবার রুমে চলে গিয়েছিল। ফ্যাং ভেতরে গিয়ে টাকা খুঁজতে শুরু করে। রাজকুমার ইয়ান ভাবছিল তার তো এতক্ষণে চলে আসার কথা। সে যখনই চুরি করতে যাবে তখনই সেখানে একজন গার্ড চলে এসেছিল। সে কিছুক্ষণ লুকিয়ে থাকে। গার্ড যখন সব কিছু চেক করার পর বেরিয়ে যেতে শুরু করেছিল, তার বের হওয়ার কিছুক্ষণ পরই সে বের হয়ে আসে এবং টাকা চুরি করে বের হতে শুরু করে। টাকাগুলো নিজের হাতে পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। রাজকুমার তাকে দেখছিল আর ভাবছিল চুরি করতে নিয়েও তাকে কত বেশি সুন্দর লাগছে, কত বেশি কিউট লাগছে। রাজকুমার তারপর ফ্যাংকে তার স্টাডি রুমে নিয়ে যায়। ফ্যাং তখন তাকে বলে, এখানে তো আমি কোনো বই দেখতে পারছি না। তখন রাজকুমার তাকে বলে, আমি যত বই পড়ি না কেন আমি সব কিছু পুড়িয়ে ফেলি, যাতে কেউ আমার ইন্টারেস্টের ব্যাপারে বুঝতে না পারে। আমি চাই না কেউ আমার ব্যাপারে কোনো কিছু বুঝতে পারুক, না হলে সবাই আমাকে হার্ট করার চেষ্টা করবে। কিন্তু সে ফ্যাংকে বলছিল, যাই হোক
না কেন তুমি চিন্তা করবে না, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। ফ্যাং তার কথা শুনে স্মাইল করতে শুরু করে। এখানে তাদের বন্ডিং আরও বেশি ভালো হচ্ছিল। ফ্যাং তো রাজকুমারীর কথা শুনে স্মাইল করতে শুরু করে। তাদের দুজনের বন্ডিংয়ে অনেক বেশি ভালো হচ্ছিল। তারপর সে রাজকুমারের জন্য একটা নতুন অস্ত্র ড্রয়িং করতে শুরু করেছিল। রাজকুমার সেটা ড্রয়িং দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে এটা কি সত্যিই কাজ করবে? তখন সে বলে হ্যাঁ নিশ্চয়ই। রাজকুমার তারপর সে ড্রয়িংটা তার গার্ডকে দেয় আর বলে এরকম অস্ত্র বানিয়ে নিয়ে আসতে। ফ্যাং সেখানে গিয়ে রাজকুমারের তরোয়াল খুলতে শুরু করেছিল। রাজকুমার তখন দেখে তাকে থামানোর চেষ্টা করে, কারণ তার তরোয়াল সে ছাড়া অন্য কেউ উঠাতে পারে না। অন্য কেউ যদি এটাকে খোলার চেষ্টা করে তাহলে সে মারা যাবে। রাজকুমার দেখতে পায় সে তরোয়াল খুলেছে, কিন্তু তার কোনো সমস্যাই হয়নি। রাজকুমার তখন তাকে একটা জায়গায় নিয়ে যেতে শুরু করে। আর তাছাড়া সে ফ্যাংকে বলে আমি ছাড়া আমার তরোয়াল অন্য কেউ খুলতে পারে না, না হলে সে মারা যায়। রাজকুমার যখন তাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, ফ্যাং তাকে বলে এই জায়গাটা তো অনেক বেশি অন্ধকার, আমি তো অনেক সুন্দর জায়গা মনে করেছিলাম। রাজকুমার ফ্যাংকে বলছিল এই জায়গায় অনেকগুলো তরোয়াল আছে, কিন্তু কেউই খুলতে পারছিল না। আমি এই তরোয়াল খুলেছিলাম, এখন এখানে আরেকটা পেয়ার আছে, তুমি কি এই তরোয়ালটা খুলতে পারবে? দেখো তো। রাজকুমার তাকে বলছিল এই তরোয়াল অনেক বেশি শক্তিশালী, এটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারবো। তাছাড়া এটা আমিও খুলতে পারিনি, দেখো তো তুমি খুলতে পারো কিনা। বারবার বলার কারণে সে তখন রাজি হয়ে যায় আর সেটা খোলার চেষ্টা করছিল। ফ্যাং সে তরোয়ালটা ধরার কারণে তরোয়াল তখন অ্যাক্টিভেট হয়ে যায়। সে একটা টান দিলে সেটা খুলে বের হয়ে যায়। সে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। রাজকুমার তখন খুশি হয়ে যায় আর বলে এই দুইটা তরোয়াল আমাদের দুজনের জন্যই সৃষ্টি হয়েছিল। সে তো তাকে হাত করে ফেলে। রাজকুমার তাকে বলে এই তরোয়াল অনেক বেশি শক্তিশালী, তুমি এটার মাধ্যমে ফাইটও শিখতে পারবে। তারপর সে ফাইট শেখার চেষ্টা করছিল আর বলছিল এখন থেকে আমি রাজকুমারকে প্রোটেক্ট করব। ফ্যাং বলেছিল আমি যখন লড়াই করা শিখে যাব আমি তোমাকে প্রোটেক্ট করব। রাজকুমার নিজেকে অনেক বেশি লাকি ফিল করছিল। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই রাজকুমার তার জন্য খাবার প্রিপেয়ার করেছিল। সে খাবার খাচ্ছিল আর বলছিল রাঁধুনি তো অনেক ভালো খাবার বানিয়েছে, কিন্তু সে বলছিল তুমি তো এই তরোয়াল উঠিয়ে ফেলেছো, কিন্তু এগুলো যদি সবাই জানতে পারে সবাই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এখন থেকে তোমাকে আরও বেশি করে প্রোটেক্ট করতে হবে। তখন সে বলে যাই হোক না কেন আমি ভয় পাই না, তুমিও সাহস রাখো। ফ্যাং তখন রাজকুমারকে আরও বলে আমি এখন একটা প্ল্যান করেছি, আমি এখন থেকে একটা সুন্দর রেস্টুরেন্ট খুলবো যেখানে এই রাঁধুনি রান্না করবে। অন্যদিকে আমরা প্রাইম মিনিস্টারকে দেখতে পাই। সে তো অনেক বেশি রেগেছিল আর তার গার্ডদেরকে মারছিল আর বলছিল তোমরা তো ভালোভাবে কাজও করতে পারো না, আমার টাকা কে চুরি করে নিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে ইম্পেরিয়র অর্ডার চলে আসে, যেখানে বলা হয় তুমি কারাপশন করেছো, তাই তোমার পজিশন এখন নিয়ে নেওয়া হবে আর তোমার পুরো পরিবারকে এখান থেকে চলে যেতে হবে। সেখানে তার মেয়ে এবং বউ দুইজনে চিল্লাচিল্লি করছিল। তখনই তার মাথায় আসে এই সময় তাকে ফ্যাংই বাঁচাতে পারবে, তাই সে তাড়াতাড়ি করে দৌড় লাগায়। অন্যদিকে আমরা রাজকুমার এবং ফ্যাংকে দেখতে পাই তারা দুজনেই শপিং করতে এসেছিল। দুইজনের মুড অনেক বেশি ভালো ছিল। সেখানে একজন পেন্টার ছিল, তখন সে তার ছবি আঁকা এবং এটা রাজকুমারকে সে গিফট করে দেয়। রাজকুমারও সেই গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারপর তারা দুজন যখন একসাথেই ছিল তখনই সেখানে তার বাবা চলে আসে আর বলে আমাকে তুমি বাঁচাও। ফ্যাং তাকে বলে আপনি বাবা হওয়ার কোনো দায়িত্ব পালন করেননি, আপনি আমাকে মেরে ফেলতেও চেয়েছেন। তখন রাজকুমার বলে আমিও আপনাকে কিছু করতে পারবো না, বাঁচাতে পারবো না। তখন সেখানে গার্ড এসে তাকে ধরে নিয়ে যায়। রাজকুমারই ধরিয়ে দিয়েছিল। এই পর্বের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই। সে রাজকুমারের ছবি দেখছিল আর বলছিল ফ্যাং তুমি যে রেস্টুরেন্ট খুলেছো সেই রেস্টুরেন্টকে আমি কখনোই সফল হতে দিব না, আমি এরকম গন্ডগোল করব তোমার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই সে তার রেস্টুরেন্টে অনেক বেশি করে কাজ করছিল, কারণ তার কাস্টমার অনেক বেশি হয়েছিল। গার্ড ফুল নিয়ে আসে আর বলে আজকে রাজকুমারের একটু কাজ ছিল, তাই সে আপনার জন্য ফুল পাঠিয়েছে, সে আজকে আসতে পারবে না। তখন সে বলে ও আচ্ছা, কোনো ব্যাপার নাই, ফুল নিয়ে সেখানে রেখে দাও। সেই জায়গার একজন লোক খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে যায়। ফ্যাং ভাবছিল তার আবার কি হলো। ফ্যাং সে লোকটিকে চেক করে বুঝতে পারে সে লোকটি মারা গেছে। অন্য সবাই তাকে বলতে শুরু করে তুমি খাবারের মধ্যে কি মিশিয়েছো, সে মারা গেল, তুমি কি আমাদেরকে মারতে চাইছো? সে লোকটি তো এতক্ষণ ঠিক ছিল, তোমার খাবার খাওয়ার পরই সে অসুস্থ হয়ে গেছে। তখন সেখানে একজন মিনিস্টার আসে। মিনিস্টার ফ্যাংকে বলে তুমি খাবারের মধ্যে কি মিশিয়েছো, তুমি তো দিন দুপুরে মানুষকে মারছো, আসো আমি তোমাকে নিয়ে যাব এখনই। ফ্যাং তখন বলতে শুরু করে মনে হচ্ছে আপনি আগে থেকে প্রস্তুত ছিলেন, কেউ আপনাকে আগে খবর দিয়েছিল। আসলে সেই মিনিস্টারকে টাকা দেওয়া হয়েছিল। সে তখন মিনিস্টারকে বলছিল মনে হচ্ছে আপনাকে কেউ আগে ইনফর্ম করে দিয়েছিল যে এই জায়গায় এরকম কোনো কিছু হবে। মিনিস্টার তখন রাগ দেখাতে শুরু করে আর বলে তুমি অপরাধ করেছো। ফ্যাং তখন বলে আপনি ভালোভাবে এই কেস ইনভেস্টিগেট না করে আমাকে ধরে নিয়ে যেতে পারবেন না। মিনিস্টার তখন বলতে শুরু করে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে ধরো। তখনই সেখানে রাজকুমার ইয়ান চলে আসে।
রাজকুমার এসে তাকে বলে তোমার কাছে কি প্রমাণ আছে তার কারণেই সে লোকটি মারা গেছে। মিনিস্টার তখন বলে সবার সামনেই তার খাবার খাওয়ার পর সে লোকটি মারা গেছে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার চোখে দেখেছো? তখন সে বলে সবাই তো এই কথাই বলছে। রাজকুমার বলে তুমি ফ্র্যাঙ্ককে এরকমভাবে ধরে নিয়ে যেতে পারবে না, আগে ভালোভাবে কেস ইনভেস্টিগেট করো। ফ্র্যাঙ্ক তখন সেই মিনিস্টারকে বলে আপনি আমাকে 3 দিন সময় দিন, তারপর যদি আপনি আমাকে ধরে নিয়ে যেতে চান তাহলে আমি আপনার সাথে যাব। 3 দিনের মধ্যে আমি প্রুভ করে দেব এসব কিছুর মধ্যে আমার কোনো হাত নেই, আমি ইনোসেন্ট। মিনিস্টার তখন রাজি হয়ে যায় আর বলে 3 দিন পরে আমি আপনাকে ধরে নিয়ে যাব, রাজকুমার আপনার সাথে আছে এই কারণে আমি আপনাকে সময় দিচ্ছি। 3 দিন সময় দেওয়ার পর সে তারপর সেখান থেকে চলে যায়। সে লোকটি যাওয়ার পর ফ্র্যাঙ্ককে রাজকুমার জিজ্ঞেস করে, তারপর সে রাজকুমারকে বলে এখন আমার কাছে সময় নেই, এখন আমাকে ইনভেস্টিগেট করতে হবে। রাজকুমার তাকে বলছিল তোমাকে দেখে অনেক বেশি হয়রান মনে হচ্ছে, তোমাকে একটু রেস্ট করতে হবে। ফ্র্যাঙ্ক রাজকুমারকে বলে আমার সেই লোকটির বডি চেক করতে হবে। তারপর সে বডি চেক করার জন্য চলে আসে। ফ্র্যাঙ্ক লোকটিকে চেক করে বুঝতে পারে তাকে পয়জন দেওয়া হচ্ছিল, কিন্তু সে ভাবছিল তাকে পয়জন কোন জিনিসের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছিল এবং কখন দেওয়া হয়েছিল। সে বাইরে আসলে রাজকুমার তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি জানি কোনো কিছুই তোমার কারণে হয়নি, হয়তো সে আগেই বিষ মিশানো কিছু খেয়েছিল। তখনই সেখানে রাজকুমারের গার্ড চলে আসে। সে লোকটি যে সব খাবার খেয়েছিল সব খাবার সে নিয়ে এসেছিল। ফ্র্যাঙ্ক তখন খুশি হয়ে যায় আর সব খাবারগুলো সে দেখতে শুরু করে। দেখা যায় এই খাবারের মধ্যে বিষ নেই, এর মানে সে রেস্টুরেন্টে আসার আগে বিষ মিশানো কিছু খেয়েছিল। আমার তো মনে হচ্ছে তাকে রেস্টুরেন্টে আসার আগে কেউ ইচ্ছে করে বিষ দিয়েছিল যাতে আমাকে ফাঁসাতে পারে। রাজকুমারের মাথায় বুদ্ধি আসে, সে ভাবে সে মিনিস্টারকে ধরলেই আমরা সব কিছু জানতে পারবো। রাজকুমার ইয়ান তারপর মিনিস্টারকে ডাকে আর তাকে জিজ্ঞেস করে তোমাকে এসব কিছু কে করতে বলেছে, কিন্তু সে স্বীকার করে না আর বলে আমাকে কেউ কিছু করতে বলেনি, আপনারা আমাকে ভুল বুঝছেন। ফ্র্যাঙ্ক তখন বলে আমরা কোনো কিছু ভুল বুঝিনি, আমি জানি আপনি কিছু না কিছু জানেন, আপনি যদি সত্য কথা না বলেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে না। ফ্র্যাঙ্ক তারপর সেই লোকটির কাছে গিয়ে সেই লোকটিকে এরকম মার দেয়। লোকটি তখন মানতে বাধ্য হয় এবং বলে আমাকে কেউ টাকা দিয়েছিল। রাজকুমার তাকে বলে তুমি সত্য কথা বললে আমি তোমাকে কোনো কিছুই করব না। লোকটি তারপর সে যা যা করেছে সব কিছুই বলে দেয়। তারপর সে তার গার্ডকে বলে এই লোকটিকে বাইরে নিয়ে ছেড়ে আসো, আমি তাকে ওয়াদা করেছিলাম আমি তাকে কোনো কিছুই করব না। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই সে এখন অনেক বেশি চিন্তায় ছিল। সকাল হলে রাজকুমার তার কাছে আসে। রাজকুমার এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, তুমি একেবারেই চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি। তখন সে বলে হ্যাঁ আমি একদমই চিন্তা করছি না। তারা দুজনে আজকে সব সত্যটা সবার সামনে নিয়ে আসবে। গার্ড এসে বলে একজন মারা গেছে, সবকিছু ইম্পেরিয়রকে রিপোর্ট করা হয়েছে। এখন তো আবার ইম্পেরিয়রকে সবকিছু রিপোর্ট করা হয়েছে। রাজকুমার তাকে বলে তুমি চিন্তা করবে না। ফ্র্যাঙ্ক ভাবছিল আমরা কিভাবে প্রুভ করব যে আমি কোনো কিছুই করিনি। আমার তো মনে হচ্ছে আমার রেস্টুরেন্ট এবার বন্ধ করে দেওয়া হবে, যে কোনোভাবে আমার ইনোসেন্স এখন আমাকে প্রুভ করতেই হবে। রাজকুমার তাকে বুদ্ধি দেয় আমরা এই কেস নিজে ইম্পেরিয়রের কাছে নিয়ে যাব, সে আমাদের নিশ্চয়ই সাহায্য করবে ইনভেস্টিগেট করার জন্য। ফ্র্যাঙ্ক রাজকুমারকে বলে ইম্পেরিয়রই তো আমাদের সব থেকে বড় শত্রু, সে কিভাবে আমাদেরকে সাহায্য করবে। সে অনেক কনফিউজড ছিল। ইম্পেরিয়রকে একজন বলছিল এই মেয়েটা কে জানি কত মানুষকে মারার ষড়যন্ত্র করেছিল, এখন তো শুধুমাত্র একজন মানুষই মরেছে। তখন সে বলে ইম্পেরিয়র এরকম কোনো কিছুই না। রাজকুমার ইয়ান বলছিল সব কিছু ভালোভাবে ইনভেস্টিগেট করে তারপর আমাদেরকে প্রমাণসহ কথা বলতে হবে। রাজকুমার বলছিল তাদেরকে আগে কেউ অর্ডার দিয়েছিল, তাই তো মিনিস্টাররা এত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল। তখন সেই লোকটি বলতে শুরু করে যে তারা মিথ্যে কথা বলছে, এই মেয়েটি সবারই জীবন নিয়ে নিতে চাইছে। সব কিছু শোনার পর ইম্পেরিয়র বলতে শুরু করে আমি সব কিছু শুনেছি, এখন আমি বলতে চাই ফ্র্যাঙ্ক কোনো কিছুই করেনি, সে নির্দোষ, এটাই আমার শেষ ঘোষণা। ফ্র্যাঙ্ক তো অনেক বেশি অবাক হয়ে যায়। সেই মিনিস্টারটি ভাবতে শুরু করেছিল ইম্পেরিয়রের আবার কি হয়ে গেল। সেই মিনিস্টার চলে যাওয়ার পর সেই ইম্পেরিয়রকে বলে আপনি তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আপনি কি আমাকে একটু পেপারে লিখে দিবেন, তাহলে আমি সবাইকে দেখাতে পারবো, তাহলে কেউই আমাকে আর ভুল বুঝবে না। ইম্পেরিয়র চুপ হয়ে তার রিকোয়েস্ট মেনে নেয়। সে তারপর পেপারে লিখে দিয়েছিল যে এখানে তার কোনো দোষ ছিল না। অন্যদিকে রাজকুমার এবং ফ্র্যাঙ্ক যখন একসাথে বসেছিল, ফ্র্যাঙ্ক রাজকুমারকে বলছিল আমি ভাবিনি ইম্পেরিয়র আমাদেরকে সাহায্য করবে। রাজকুমার ইয়ান তাকে বলে সে সোজাসুজি কোনো কিছুই করবে না, সে পেছন থেকে আঘাত করতে ভালোবাসে, তাছাড়া সে ডাইরেক্টলি আমাকে কোনো কিছুই করবে না, সে পেছন থেকে আমাদের আঘাত করতে পারে, আমি জানি সে পরে চেষ্টা করবে আমাকে মারতে। রাজকুমার ইয়ান এখানে ফ্র্যাঙ্ককে সব কিছু বলে তার ভাই সিটের জন্য কি করতে পারে। তারপর আমরা আবারও রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে তাদের রেস্টুরেন্ট আবারও উদ্বোধন করা হচ্ছিল।
ফ্যাং সেখানে সবাইকে বলছিল আজকে যারা যারা খাবার খেতে আসবেন সবাই ডিসকাউন্ট পাবেন, খাবারের জন্য অর্ধেক টাকা দিতে হবে। পরে সবাই বলতে শুরু করে আমরা জানি আগে একজন এখানে মারা গেছে, কে তোমার খাবার খেতে যাবে। ফ্যাং কিছু বলে না, সে স্মাইল করছিল। রাজকুমার তখন সেখানে চলে আসে। রাজকুমার ইয়ান আসলে ফ্যাং তাকে স্বাগতম জানায় তার রেস্টুরেন্টে। রাজকুমার যখন ভেতরে ঢুকে যায় সে সবাইকে বলতে শুরু করে আজকে যারা যারা আমার রেস্টুরেন্টে খাবার খেতে আসবে সবাই রাজকুমারের সাথে খাবার খেতে পারবে, আর ডিসকাউন্ট তো আছেই। তাহলে এত সুন্দর সুযোগ তোমরা কিভাবে হাতছাড়া করতে পারো? সবাই তখন বলতে শুরু করে আমরা ডিসকাউন্টও পাচ্ছি, আবার রাজকুমারের সাথে বসে খাবার খাওয়ারও সুযোগ পাচ্ছি। সবাই রাজকুমার ইয়ানকে অনেক বেশি রেসপেক্ট করতো। তারপর সবাই চলে যায় রাজকুমারের সাথে খাবার খাওয়ার সুযোগ নেওয়ার জন্য। সবাই ভাবছিল এরকম সুবর্ণ সুযোগ আমরা কখনোই পাবো না। দূর থেকে ইম্পেরিয়রে সব কিছু দেখছিল আর বলছিল কারবার চালাও, চালাতে থাকো। মনে হচ্ছে ইম্পেরিয়র হয়তো কোনো কিছু প্ল্যান করেছে। তারপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। মেয়েটি অনেক বেশি রাগ দেখাচ্ছিল আর বলছিল রাজকুমার কেন তাকে সাহায্য করলো। তখন সেখানে একজন দাসী আসে আর বলে ইম্পেরিয়র আপনাকে কিছু একটা পাঠিয়েছে। সেটা একটা বই ছিল। তখন সে মেয়েটি বইটা পড়তে শুরু করে আর সে বুঝতে পারে ইম্পেরিয়র রাজকুমারের বিরুদ্ধে কিছু একটা করতে চাইছে। অন্যদিকে ফ্যাংয়ের মা ফ্যাংকে বলছিল আমি গ্রামে চলে যাচ্ছি, আমি সেখানে ভালো থাকবো। আমি জানি রাজকুমার তোমাকে অনেক বেশি ভালো রাখবে, তুমি তোমার স্বামীর সাথে ভালো থাকো। ফ্যাং তার মাকে বলছিল তার সাথেই থাকতে, কিন্তু তার মা বলছিল আমি সেখানে ভালো থাকবো। ফ্যাংয়ের মা খুব ভালোভাবে জানতো রাজকুমার তাকে অনেক বেশি ভালোবাসবে আর অনেক বেশি কেয়ার করবে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই সে এখন মন খারাপ করে বসেছিল। রাজকুমার ইয়ান এসে দেখতে পায় যে তার মন অনেক বেশি খারাপ। তাদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছিল। সে বলছিল তুমি তোমার মায়ের কথা মনে করে অনেক বেশি স্যাড। চলো আমি আজকে তোমাকে এরকম একটা জায়গায় নিয়ে যাব, সে জায়গায় গেলে তোমার মন ভালো হয়ে যাবে। রাজকুমার ইয়ান তারপর ফ্যাংকে নিয়ে অনেক সুন্দর একটা জায়গায় এসেছিল। ফ্যাং তো সেই জায়গায় এসে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর রাজকুমারকে বলছিল এই জায়গা তো অনেক বেশি সুন্দর, আমি তো ভেবেছিলাম তুমি সেই আগের বারের মতো আমাকে ওই রকম টাইপের জায়গায় নিয়ে যাবে। ফ্যাং রাজকুমার ইয়ানকে বলছিল সব ঝামেলা শেষ হওয়ার পর তুমি তো ইম্পেরিয়র হবে। রাজকুমার তাকে বলে হ্যাঁ আমার বাবার এটাই ইচ্ছা ছিল যে আমি তারপর ইম্পেরিয়র হব। তারপর সে রাজকুমারকে জিজ্ঞেস করে আমি তো শুনেছি ইম্পেরিয়রদের নাকি অনেকগুলো কনকুবাইন থাকে, তাহলে কি তুমি অনেক কনকুবাইন রাখবে? রাজকুমার তাকে বলে আমার জীবনে শুধুমাত্র তুমিই থাকবে। কথা শুনে সে স্মাইল করতে থাকে। সেই জায়গায় তারা দুজনে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। রাজকুমারকে সে মিউজিক বাজাতে বলে। রাজকুমার তখন তার জন্য মিউজিক বাজাচ্ছিল। ফ্যাং দূরে বসে রাজকুমারকে দেখছিল আর মিউজিক শুনে এনজয় করছিল। তারপরে তারা যখন ফিরে গিয়েছিল আমরা তখন ফ্যাংকে দেখতে পাই তার কাছে একটা লেটার এসেছিল। ফ্যাং তারপর সে লেটার নিয়ে পড়তে শুরু করে। সেখানে তার মায়ের ব্যাপারে লেখা ছিল তুমি যদি এখানে আসো তাহলে তুমি তোমার মাকে বাঁচাতে পারবে, আর না হলে আমরা তাকে মেরে ফেলবো। ফ্যাং তখন বলতে শুরু করে এর মানে মাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আমরা তাকে বাঁচাতে হবে। ফ্যাং তাই তাড়াতাড়ি করে রাজকুমারের সাথে দেখা করতে যেতে চায়, কিন্তু সে জানতে পারে রাজকুমার কোনো কাজে গিয়েছে, তার আসতে একটু দেরি হতে পারে। ফ্যাং তাই একাই সেখানে চলে আসে আর বলে কে কোথায় আছো, তোমরা বেরিয়ে আসো। সবাই তখন বেরিয়ে আসে। সবাই সেখানে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সে তার তরোয়াল ব্যবহার করে সবাইকে তখন আঘাত করতে শুরু করে। একজন কিডন্যাপার তার মুখ দেখায় আর বলে তুমি থামো, না হলে আমরা তোমার মাকে মেরে ফেলবো। ফ্যাং তাদেরকে বলে আমার মাকে কোনো কিছু করবে না, তোমরা কি চাইছো আমাকে বলো। কিডন্যাপার তখন ফ্যাংকে বলে আমি চাই তুমি নিজেই নিজেকে মেরে ফেলো। ফ্যাং তখন বলে ঠিক আছে, কিন্তু আমার মাকে কোনো কিছু করবে না। তারপর সে চাকু নিয়ে সে নিজেকে আঘাত করতে শুরু করে। ততক্ষণে সেখানে রাজকুমার চলে এসেছিল। রাজকুমারকে দেখে সে বলে এটা নকল চাকু, তুমি এত চিন্তা করছো কেন? রাজকুমার তাকে বলছিল তুমি জানো আমি কত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। এখানে আমরা জানতে পারি রাজকুমার এসব আগে থেকেই জানতো, তাই সে তার গার্ডকে তার মায়ের মতো সাজিয়েছিল। রাজকুমার তখন সে কিডন্যাপারদেরকে ধরে আর বলে তোমাদেরকে কে পাঠিয়েছে। তারা কিছু বলতে চাইছিল না, তাই তাকে আঘাত করে রাজকুমার সেখানেই মেরে ফেলে। তারপর তারা যখন জঙ্গল দিয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিল তখন তাদের ওপর আরও কিছু মানুষ অ্যাটাক করতে শুরু করে। তারা এখানে এক প্রকার ধোঁয়া ছেড়েছিল, তাই সেখানে ফ্যাংয়ের অবস্থা খারাপ হতে শুরু করে। সেই ধোঁয়ার মধ্যে এক ধরনের পয়জন ছিল। রাজকুমার তারপর এই সব কিছুর মধ্য দিয়ে তাদেরকে মেরে ফেলে। সবার সাথে ফাইট করতে গিয়ে গার্ডের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। রাজকুমার তার গার্ডকে বলছিল তুমি একেবারে চিন্তা করো না, তোমার কোনো কিছুই হবে না।
রাজকুমার তারপর ফ্যাংকে বলতে শুরু করে আমার কিছু জরুরি কাজ আছে। তখন সে বলে তোমার কি যেতেই হবে? রাজকুমার তখন ফ্যাংকে বলতে শুরু করে এখনই সময়, আমার সব সত্যটা খুঁজে বের করতে হবে। তারপর ফ্যাং তাকে বলতে শুরু করে কেননা আমরা প্যালেসে চলে যাই, লুকিয়ে সেখান থেকে আমরা খোঁজ খবর নিতে পারি। রাজকুমার তাকে বলে এটা অনেক বেশি বিপজ্জনক হতে পারে। ফ্যাং তখন রাজকুমারকে বলে তুমি একেবারেই চিন্তা করবে না, আমি আমার রূপ বদল করে সেখানে যাব, কেউ আমাকে চিনতেও পারবে না আর আমি সব কিছু বের করেই আসবো। রাজকুমার তখন তার কথায় রাজি হয়ে যায় এবং বলে আমিও তোমাকে দেখতে আসবো। তারপর সে চলে যায়। প্যালেসে যাওয়ার আগে সে ভাবছিল কেউ যাতে আমাকে সন্দেহ না করে, আমাকে এরকমভাবে যেতে হবে। তারপর সে তার পোশাক বদল করে ফেলে। ফ্যাং যখন যাচ্ছিল তাকে কিছু ওয়ার্কার জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো? ফ্যাং তখন তাদেরকে বলে আমি এখানে নিউ ওয়ার্কার, আমি এখনই কাজের জন্য এখানে এসেছি। ফ্যাং বাহানা করে সামনে যেতে থাকে। সামনে একজন আঙ্কেল ছিল, সে ইচ্ছে করে তাকে 2-3 বার নিচে ফেলে দেয়। ফ্যাং তখন সে লোকটিকে বলতে শুরু করে আমাকেও ইম্পেরিয়রের কাছে যেতে হবে কাজের জন্য, কেননা আমি আপনাকে নিয়ে যাই, আপনি তো ব্যথা পেয়েছেন। লোকটিও তখন তার কথায় রাজি হয়ে যায়। ফ্যাং তারপর সেই লোকটিকে নিয়ে ইম্পেরিয়রের কাছে যেতে শুরু করে। ইম্পেরিয়র ফ্যাংকে খুঁজতে আসলে সে দেখতে পায় সে তো অলরেডি বেরিয়ে গেছে। অন্যদিকে লোকটি ফ্যাংকে বলছিল তুমি কিন্তু ইম্পেরিয়রের সামনে কোনো কথা বলবে না। ইম্পেরিয়র রেগে বসেছিল। তখনই ওয়ার্কার এসে তাকে বলে রাজকুমার ইয়ান এখনও জীবিত রয়েছে, তার এখনও কোনো কিছুই হয়নি। ইম্পেরিয়র তখন বলতে শুরু করে আমি এত বুদ্ধি খাটিয়েছি, এতবার তাকে মারার চেষ্টা করেছি কিন্তু তার কিছুই হচ্ছে না। তখন ওয়ার্কার বলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তখন ইম্পেরিয়র বলে কালকে আমি যখন তোমাদেরকে বলবো সবাই তখন একত্র হয়ে যাবে, মানে এখন সে আবার নতুন প্ল্যান করছিল। সব কিছু তো অন্যদিকে ফ্যাং শুনেই ফেলেছিল। ফ্যাং তারপর হাঁটতে হাঁটতে একটা রুমে চলে গিয়েছিল। এটা একটা গোপন রুম ছিল, এটার মধ্যে যত টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে নিয়েছিল আর ভাবছিল মনে হচ্ছে এখানে আরও কোনো কিছু গোপন রয়েছে। ফ্যাং তখন সে রুমের এদিক ওদিক ঘুরতে শুরু করে। সেখানে সে একটা সিক্রেট ডোর পায়, সেটা ধরার পরই সেটা আস্তে আস্তে খুলতে শুরু করে। তারপর সে ভেতরে প্রবেশ করে। ফ্যাং ভেতরে গিয়ে একেবারে অবাক হয়ে যায়, কারণ সে একটা খাঁচার মধ্যে একজন লোককে বন্দি অবস্থায় দেখতে পেয়েছে। সেই লোকটি ফ্যাংকে বলতে শুরু করে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। লোকটি কিছুক্ষণের মধ্যে সেখানে অজ্ঞান হয়ে যায়। সে তখন চেক করতে শুরু করে সে আবার মারা গেল না তো। ফ্যাং তখন মনে করতে শুরু করে ওয়ার্কার আর ইম্পেরিয়রদের কথাবার্তা। সে ভাবছিল তাকে যেহেতু এখানে বন্দি করে রাখা হয়েছিল সে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কেউ। ফ্যাং জানতো না যে এটা আগের ইম্পেরিয়র, কিন্তু তার কাছে পাওয়ার থাকার কারণে সে তখন সেই লোকটিকে তার পাওয়ারের মধ্যে বন্দি করে নিয়ে যায়। ফ্যাং তারপর প্যালেস থেকে বের হতে চাচ্ছিল কিন্তু গার্ড তাকে থামিয়ে দিয়েছিল। তখনই সেখানে রাজকুমার ইয়ান চলে আসে আর বলে এই ওয়ার্কার তুমি আমার এখানে আসো। রাজকুমারের কাছে যেতে বলা সে তখন ক্যারিজের মধ্যে চলে যায়। গার্ডও কোনো কিছু বলে না। তারা দুজনেই ভেতরে ক্যারিজে ছিল। রাজকুমার তখন ইম্পেরিয়রের সাথে দেখা করার জন্য ভেতরে চলে যায় তাকে ক্যারিজে রেখে। রাজকুমার ইয়ান যখন ইম্পেরিয়রের সাথে কথা বলতে এসেছিল তখনই সেখানে গার্ড চলে আসে আর বলে অনেক কিছু চুরি হয়ে গেছে প্যালেস থেকে, তাছাড়া আপনার ডার্ক রুমেও চুরি হয়েছে। এসব কিছু শুনে তো ইম্পেরিয়রের অবস্থা খারাপ হতে শুরু করে। এসব কিছু শুনে রাজকুমার ভাবতে শুরু করে সব কিছু কি আবার ফ্যাং করেছে নাকি। রাজকুমার ইয়ান তারপর ক্যারিসে চলে আসে। সে দেখতে পায় সে ঘুমিয়ে রয়েছে, তাই সে তাকে আর ডাকে না। পরের দিন সকালে যখন ফ্যাংয়ের ঘুম ভাঙে সে দেখতে পায় রাজকুমার তার জন্য খাবার নিয়ে এসেছে। রাজকুমার এসে তাকে বলছিল নাও এবার খাবার খাও। তাছাড়া রাজকুমার ফ্যাংকে বলছিল আমি ভাবতে পারিনি তুমি প্যালেসে গিয়ে এত কিছু চুরি করে আনতে পারবে, তোমার এত সাহস। ডার্ক রুমে চুরির কথা শুনে ইম্পেরিয়রের অবস্থা অন্যরকম মনে হয়েছে। তুমি কি অন্য কিছু চুরি করেছ? তখন সে বলে তুমি তোমার চোখ বন্ধ করো। ফ্যাং সেখানে তার হাতের চিহ্ন থেকে সে লোকটিকে বের করে। তাকে দেখে তো রাজকুমার ইয়ান একেবারে শকড হয়ে যায়, কারণ সে আর কেউ নয় আগের ইম্পেরিয়র, মানে তার বাবা ছিল। রাজকুমার তার বাবাকে দেখে বলতে শুরু করে এর মানে আমার বাবা জীবিত ছিল, সে সিংহাসনের লোভে তাকে আটকে রেখেছিল। ফ্যাং তখন বলতে শুরু করে এটা তোমার বাবা, কারণ সেও জানতো না যে এটা হচ্ছে আগের ইম্পেরিয়র। বৃদ্ধ লোকটির জ্ঞান ফিরলে ইয়ান তাকে জিজ্ঞেস করে বাবা আপনি কি ঠিক আছেন? ইয়ান তার বাবাকে বলে ভাই তোমাকে বন্দি করে রেখেছিল তাই না? তখন সে বলে হ্যাঁ 10 বছর ধরে তোমার ভাই আমাকে বন্দি করে রেখেছে। সে চায়নি যে আমি তোমাকে ইম্পেরিয়র বানাই, কারণ আমি সবসময় তোমাকে ইম্পেরিয়র বানাতে চেয়েছিলাম, তাই সে আমাকে বন্দি করে রেখেছিল। বৃদ্ধ লোকটি যা যা হয়েছে সব কিছু বলে দেয়, এতে তারা সব কিছুই বুঝতে পারে। অন্যদিকে আমরা ইম্পেরিয়রকে দেখি সে এখন অনেক বেশি রেগেছিল, কারণ তারা এখনও চোরের ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি। তারপর আমরা দেখতে পাই প্যালেসে যারা যারা যাচ্ছিল সবারই তল্লাশি নেওয়া হচ্ছিল। রাজকুমার ইয়ান এবং ফ্যাংয়েরও তল্লাশি নেওয়া হয়। তারপর তারা ভেতরে চলে যায়।
সেখানে একজন ওয়ার্কার তখন তাকে বলছিল আপনি এখানে বসে পড়ুন, ইম্পেরিয়র আজকে অনেক বেশি রেগে রয়েছে। রাজকুমার ইয়ান তখন ইম্পেরিয়রকে দেখতে শুরু করে, আজকে সে সব কিছু শেষ করে ছাড়বে। তখন ইম্পেরিয়র ভাবছিল সে আবার বাবাকে সে ডার্ক রুম থেকে বের করে নিত। সেখানে প্যালেসের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখন ওয়ার্কার বলে আমরা শুনেছি ফ্যাং নাকি অনেক ভালো তীরন্দাজি করতে পারে। তারপর কিছুক্ষণ পরই ফ্যাংকে ডাকা হয় তীরন্দাজি করার জন্য। সে তখন যায় এবং সে ওয়ার্কারের মাথার মধ্যে কিছু একটা রাখে এবং বলে এখন আমি তোমার উপরে শ্যুট করব। সেই ওয়ার্কার যখন দেখতে পায় যে ফ্যাং তার মাথার উপর বল রেখে শ্যুট করবে, তখন তো সে ভয় পেতে শুরু করে আর ভাবে সে ভুলে আবার আমাকে না শ্যুট করে দেয়। কিন্তু ফ্যাং সেখানে অনেক ভালো শ্যুট করে। সবাই সেখানে তার প্রশংসা করতে শুরু করে, কিন্তু সে ওয়ার্কার ভয়ে নিচে বসে পড়ে। কুইন সেখানে বলতে শুরু করে সে এত বেশি ট্যালেন্টেড, কেননা তাকে ইম্পেরিয়রের কনকুবাইন বানিয়ে দেওয়া হোক। তখন ইম্পেরিয়রও এটাই সাজেস্ট করে। ফ্যাং তো এসব শুনে অনেক বেশি রেগে যায়। আমি তো এতদিন ভেবেছিলাম তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন জানতে পারলাম না তাদের বিয়ে হয়নি। রাজকুমার ইয়ান তখন বলতে শুরু করে সে আমার ওয়াইফ হতে চলেছে, সে কিভাবে আপনার কনকুবাইন হতে পারে। একজন লোক এসে বলতে শুরু করে তুমি তো জানোই তার পরিবার কারাপশন করেছিল, সে তো কনকুবাইন হওয়ারই যোগ্য। তখন রাজকুমার তাকে লাথি মেরে দেয়। এসব দেখে আবার ইম্পেরিয়র রেগে যায়। ইম্পেরিয়র তখন রেগে বলতে শুরু করে এখন তুমি আমার হুকুম অমান্য করতে চাইছো। ইম্পেরিয়র এখানে কিছু একটা আগেই ভেবে রেখেছিল। সে ভেবেছিল সে একটা কাপ ফেলবে, এটার মাধ্যমে সে সবাইকে সিগন্যাল দিবে, সবাই ভেতরে চলে আসবে। কিন্তু ইম্পেরিয়র যখনই কাপ ফেলায় ফ্যাং তখন সে কাপ ধরে ফেলে। ফ্যাং তখন কাপ ধরে বলতে শুরু করে কেননা সেটা আমি ভেঙে দেই। ভেঙে দেওয়ার পর সেখানে মানুষ আসে, কিন্তু কেউই ইম্পেরিয়রকে সাপোর্ট করে না। ইম্পেরিয়র দাঁড়িয়ে তখন বলতে শুরু করে তাদেরকে ধরো, কিন্তু কেউই তার কোনো কথাই শুনতে চাইছিল না। কিছুক্ষণের মধ্যে সেখানে রাজকুমার ইয়ানের বাবা চলে আসে, মানে আগের ইম্পেরিয়র। সবাই তখন বলতে শুরু করে আগের ইম্পেরিয়র জীবিত রয়েছে। আগের ইম্পেরিয়র এখন তার ছেলেকে বলতে শুরু করে তুমি সিটের লোভে এত খারাপ কিছু করতে পারো, আমি ভাবতেও পারিনি। এখন এখানে সবাই জানতে পেরে গিয়েছিল যে এই সব কিছু ইম্পেরিয়র করেছে। এখন সব মিনিস্টাররা বলতে শুরু করে আমরা চাই রাজকুমার ইয়ানই এর রাজত্ব সামলাক। এখন তো সবাই রাজকুমার ইয়ানকেই রাজা হিসেবে দেখতে চাইছে। এখন এসব দেখে মিনা ভাবছিল এখন তো ফ্যাং রানী হয়ে যাবে, তাই সে তখন তাকে মারার চেষ্টা করে। রাজকুমার সামনে এসে সেই মেয়েটিকে সেখানে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই ফ্যাং এবং রাজকুমার ইয়ান দুজনে একসাথে বসে তারা দেখছিল। কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হয়ে যায় এবং তার রাজ অভিষেকও হয়ে যায়। রাজকুমার ইয়ানকে ইম্পেরিয়র হিসেবে ঘোষণা করা হয় আর ফ্যাং এখানে তার রানী হিসেবে ঘোষিত হয়। এখানে আমাদের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওয়েট এখন আমাকে বলো তোমরা কি মডার্ন দুনিয়ার ড্রামা চাও নাকি আগের দুনিয়ার ড্রামা চাও?